নমস্কার দর্শক বন্ধুরা, আমি সায়ন রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতেই আপনাদের সবাইকে স্বাগতম। আগামী 28 তারিখ থেকে শুরু হচ্ছে এই মরশুমের আইপিএল এবং সেই আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার হায়দ্রাবাদ। এবং তার আগে সম্পূর্ণ স্কোয়াড কীরকম হয়েছে আরসিবির, কোন দিকটায় কাজ করলে ফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার তকমাটা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পর আবার টাইটেল ধরে রাখার তকমাটা ধরে রাখতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং তার পাশাপাশি কোন জায়গায় কমতি রয়ে গেছে এই মরশুমে, সেই সব কিছু নিয়ে ডিটেলে অ্যানালিসিস একটা ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই যদি আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার রিজনগুলো বলি, আগের মরশুমে অর্থাৎ 2024 মরশুমে যেই কারণগুলোর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কারণগুলো বলতে গেলে প্রথমেই বলতে হবে বিরাট কোহলির ধারাবাহিকতা। বিরাট কোহলি, আমি যদি কাগজে কলমে একদম পরিসংখ্যান ধরে বলি, বিরাট কোহলি 145 স্ট্রাইক রেটে 54.75 অ্যাভারেজে 657 রান করেছিল এবং লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এবং বিরাট কোহলি যে অ্যাঙ্কারের রোলটা করে আমরা সবাই জানি প্রতিটি ম্যাচে, সেটা ইন্ডিয়ার হয়েও যখন খেলেন, যেটা যখন আরসিবির হয়েও খেলেন, একটা অ্যাঙ্কারের ভূমিকা নেভাতেন এতদিন। কিন্তু আগের মরশুমেই কিন্তু দেখা যায় বিরাট কোহলি তার নতুন একটা খেলা ধরে রেখেছেন, এবং সেটাই হচ্ছে একদম প্রথম থেকে এসেই বিরাট কোহলির অ্যাগ্রেসর রোল, অ্যাগ্রেসিভলি ব্যাটিং করছেন, একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এবং দলকে একটা সুন্দর স্টার্ট দিচ্ছেন। এবং তার সাথে ছিল ফিল সল্ট, এবং তারও স্ট্রাইক রেট দুর্দান্ত, এবং সেই কারণে কিন্তু পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে পারছিল আরসিবি। এবং বিরাট কোহলি সেখানে কিন্তু অ্যাঙ্কারের ভূমিকাটা ছেড়ে অ্যাগ্রেসিভ রোলে খেলছিলেন, এবং সেইটার কিন্তু ফল পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই মরশুমে যদি আমরা দেখি, সেই ফ্যাক্টরটা কিন্তু এই মরশুমেও কাজ করবে। এবং অবশ্যই এতদিন একটা ট্রফি না জেতার গ্লানি এতদিন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য, কিন্তু এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে কিন্তু সেই তকমাটা নেই, তারা কিন্তু ট্রফিটা জিতে ফেলেছে। এবং বিরাট কোহলি তিনিও কিন্তু এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে ভারতীয় দলের জন্য, টেস্ট ক্রিকেট থেকে সম্পূর্ণ এখন তিনি বিদায় নিয়ে নিয়েছেন, টি20 তিনি খেলেন না। এবং এই মরশুমেই প্রথম কিন্তু বিরাট কোহলি টেস্ট ছাড়ার পর এই মরশুমে তিনি কিন্তু আইপিএল খেলবেন। তো সেটা একটা সত্যি তার মাথা থেকে কিন্তু অনেকটা হেডেক, অনেকটা প্রেশার কমে যাবে, এবং বিরাট কোহলি কিন্তু অনেক ফ্রি খেলতে পারবে এই মরশুমে। এবং এখন সেটাই দেখার, বিরাট কোহলি সেই অ্যাগ্রেসিভ রোলটা নিয়ে ফের মাঠে নামতে পারেন কিনা, এবং এটা নামলে সেটা কতটা কার্যকর হবে। কারণ এটাও মাথায় রাখতে হবে যে বিরাট কোহলি এখন কিন্তু কন্টিনিউয়াস ক্রিকেটটা খেলেন না, শুধুমাত্র ওয়াইড বলে ওডিআই খেলেন। তো সেই কারণে একটা মাঝখানে অনেকটা গ্যাপ, অবশ্যই তিনি ইংল্যান্ডে প্রস্তুতি সেরে এসছেন, কিন্তু তারপরেও অনেক দিন একটা ক্রিকেটের গ্যাপ ছিল, অনেক দিন ফিল্ডে নেমে ক্রিকেটটা খেলেননি। তো সেইটা একটা ফ্যাক্টর হতেই পারে। তবে আমরা দেখেছি যখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলেছে, সেখানে কিন্তু তিনি অনেক দিন পরই খেলেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু তার যে সেট হতে যে টাইমটা লাগে, সেই টাইমটা তার লাগেনি। এবং সেটাই কিন্তু এখন দেখার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে কিনা। এবং সেকেন্ড যে জিনিসটা, যেই প্লেয়ারের কন্ট্রিবিউশনটা সত্যি বলতে হবে, সেটা হচ্ছে জস হেজেলউড। তিনিও কিন্তু আগের সিজনে 22টা উইকেট নিয়েছে এবং 8.30 to 8.77 ইকোনমি রেটে কিন্তু তিনি বল করে গেছেন, যেটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য সত্যি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবং কেন এই হেজেলউডের এই জিনিসটা কাজে লাগে, কারণ তার এক কথা এক্সপিরিয়েন্স, এবং তিনি যে একটা তার হাইটটাকে কাজে লাগিয়ে একটা এক্সট্রা বাউন্স ক্রিয়েট করতে পারে, এবং সেই জিনিসটাই কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ারদের মনে কোথাও একটা ভয়ের সৃষ্টি করেছে। কারণ এমন অনেক পিচ আছে যেখানে কিন্তু সেইভাবে বল বাউন্স হয় না, সেখানেও কিন্তু হেজেলউড নিজের দক্ষতায়, নিজের বোলিং দক্ষতায় এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে বলকে অতিরিক্ত বাউন্স করাতে পেরেছেন। এবং তখনই কিন্তু অপোনেন্ট দলের প্লেয়ারদের মনে কিন্তু এই ভয়টা ঢুকেছে, তার মানে পিচে কিছু একটা আছে। এবং যখন অ্যাজ আ প্লেয়ার আপনি অপোনেন্ট টিমের মনে এই থ্রেটটা ক্রিয়েট করতে পারেন, আমার কোথাও গিয়ে মনে হয় সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং সেই কারণেই হেজেলউড তিনিও কিন্তু আগের সিজনে 22টা উইকেট নিয়েছে, যার কিন্তু তৃতীয় সর্বোচ্চ, যতদূর মনে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন আগের সিজনে। এবং হেজেলউডের জন্যও কিন্তু বলা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে। কিন্তু অবশ্যই লাস্ট পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো, সেই পয়েন্টটা নিয়ে বলতে গেলে যেই কারণে আরসিবি এত বছর চ্যাম্পিয়ন হতে পারেনি,
অ্যাজ আ টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু কখনোই খেলেনি, কখনো তাদের ব্যাটিং খুব দুর্দান্ত ছিল, বোলিং খুব খারাপ ছিল। কোনো মরশুমে বোলিং কিছুটা ভালো হয়েছে কিন্তু তখন ব্যাটিংয়ের ডেপথ কমে গেছে, কিন্তু আগের সিজনে দেখা গিয়েছিল ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ব্যালেন্সড ছিল এবং সেই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগের বছরের মরশুমে তারা কিন্তু টুর্নামেন্টে জিততে পেরেছিল এবং প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই কারণগুলোর জন্যই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই মরশুমেও তারা কিন্তু তাদের কোর স্কোয়াডটা ধরে রেখেছে, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস মাথা ব্যথার কারণ হবে। এইবার আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ কীগুলো, যেই চ্যালেঞ্জগুলো পেরাতে পারলেই কিন্তু তারা তাদের এই চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে পারবে। প্রথম পয়েন্টেই বলতে হবে ফিল সল্ট এবং টিম ডেভিড, এই দুজনের কিন্তু ফর্মের কোথাও গিয়ে ঘাটতি হয়েছে। আমি যদি ফিল সল্টের কথা বলি, তিনি কিন্তু চলতি বিশ্বকাপে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি। 8টা ম্যাচ খেলেছেন এবং 130 রান করেছে মোটে এবং একটা মাত্র হাফ সেঞ্চুরি যাচ্ছে, যেটা কিন্তু সত্যি একটা মাথা ব্যথার কারণ হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্ষেত্রে। আমরা দেখেছি যে আগের মরশুমে ফিল সল্ট কিন্তু একটা ব্যবধান বানিয়ে দিচ্ছিল, যেটা হচ্ছে পাওয়ার প্লেতে তার যে বিধ্বংসী ব্যাটিং, সেই ব্যাটিংটা দিয়ে কিন্তু একটা বড় রান করে তুলে দিতে পারছিল আরসিবির যে পাওয়ার প্লে চলে সেই পাওয়ার প্লেতে, এবং সেটাই কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছিল। অবশ্যই আগের মরশুমেও কিন্তু তিনি তার ফর্ম নিয়ে আসেননি, তার কিন্তু ফর্ম পড়েই ছিল, কিন্তু যখন তিনি আরসিবিতে আসেন তার ফর্ম ফিরে আসে। এখন ব্যাপার সেই ফর্মটা তিনি আবার ফিরে পান, কারণ চলতি ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব খারাপ পারফরমেন্স ছিল ফিল সল্টের তরফ থেকে। এবং এর পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রজত পাটিদার। আমরা জানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন, কিন্তু তারপরেও তার যে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু অন্য কথা বলছে। এই মরশুমে তার ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয় এবং রজত পাটিদারের আউট অফ ফর্ম থাকা কিন্তু টিমকে কোথাও গিয়ে একটু হলেও বিপদে ফেলতে পারে। এখন দেখার রজত পাটিদার সেই ফর্মটাকে আবার কত দিনে ফিরে পান। এবং সেকেন্ড লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে হেজেলউডের ইনজুরি। হেজেলউড তিনি কিন্তু ইনজুরি থেকে ফিরে আসছেন এবং সম্ভবত একটা ম্যাচ হয়তো আরসিবির হয়ে তিনি খেলতেও পারবেন না। হেজেলউড না থাকার ফলে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের অভাব চলে এসছে। অবশ্যই তার বিকল্প প্লেয়ার নিয়ে রেখেছে আরসিবি, কিন্তু তার বিকল্প হিসেবে কতটা দাঁড়াতে পারবে এখন সেটাই হচ্ছে দেখার। জস হেজেলউড তার যে এক্সপিরিয়েন্স এবং যেই কথাটা বলছিলাম যে এক্সট্রা বাউন্স পিচে, যে এমন কোনো পিচ যেই পিচের সেইভাবে বাউন্স হয় না বল, সেখানেও যে বাউন্সটা তুলে আনতে পারে নিজের হাইটটাকে কাজে লাগিয়ে, সেই যে এক্সপিরিয়েন্সটা, সেই যে বাউন্সটা, সেটা কিন্তু কোথাও গিয়ে আরসিবি মিস করবে প্রথম দিকে। এবং হেজেলউড আসলে সেটা কতটা আবার তিনি নিজের ফর্মে ফিরে আসতে পারবেন, ইনজুরিটা কাটিয়ে এসছেন সবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। এবং অবশ্যই তার জায়গায় ডাফি এবং তুষারাকে নিয়েছে, কিন্তু তারপরেও ডাফি এবং তুষারা আমরা যদি একটু ইতিহাস দেখি, সেখানে কিন্তু ডাফি পাওয়ার প্লেতে ভীষণ রকম রান খরচ করে। তো সেই কারণে হেজেলউডের বিকল্পটা কতটা তার বিকল্প হয়ে উঠতে দাঁড়াতে পারবে সেটা সত্যি দেখার বিষয় হবে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইয়াশ দয়াল এই মরশুমে আইপিএল খেলবে কি খেলবে না এখনও ঠিক নয়। আউট অফ দ্য ফিল্ড অনেক কিছু হয়েছে, সেই কারণেই কিন্তু এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইয়াশ দয়াল আদৌ খেলবে কি খেলবে না সেটা এখনও নির্ভর নয়। এবং ইয়াশ দয়াল যদি না খেলে সেক্ষেত্রে তার জায়গায় অবশ্যই খেলোয়াড় নেওয়া হয়েছে, কিন্তু সেই যে কয়েকটা মরশুম ইয়াশ দয়াল বেশি খেলেছে, সেই কারণে তার যে পারফরমেন্স, তার যে অভিজ্ঞতা আইপিএলে বোলিং করা, সেই জিনিসটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মরশুমে কিছুটা হলেও সেই ঘাটতিটা ফিল করতে পারবে। এবং অবশ্যই আরসিবির জন্য একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে তারা তাদের কোর টিমটাকে ধরে রেখেছে। সেই কারণে আমার মনে হয় এই এতগুলো অসুবিধা থাকলেও যেহেতু তার কোর টিমটা আছে, সেই কোর টিমটাকে কাজে লাগাতে পারবে। এবং অবশ্যই ইয়াশ দয়ালের কথা আমরা যেমন বলছিলাম, ইয়াশ দয়াল তার জায়গায় কিন্তু মংনেশ যাদবকে নিয়েছে, যিনি কিন্তু লেফট আর্ম পেস বোলার এবং তার সাথে সাথে ব্যাটও করতে পারে। তো ইয়াশ দয়াল যদি তার জায়গায় না খেলে, যদি সেখানে খেলে মংনেশ, তাহলে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে সেটা কিন্তু সত্যি দেখার বিষয়। এবং অবশ্যই তিনি যদি খেলেন তাহলে কিন্তু ব্যাটিংয়ে আরেকটু গভীরতা বাড়বে আরসিবির জন্য, কারণ তিনি কিন্তু ব্যাটিংও করতে পারেন। এবং আরেকটু যদি কথা বলতে হয় স্পিন ডিপার্টমেন্টের, যদি কথা বলতে হয়, আগের মৌসুমে আমরা দেখেছি যে আরসিবির যে স্পিন ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু তারা মোটামুটি কুণাল এবং সুয়েশ মোটামুটি ভালোই বোলিং করেছে এবং ভালো কম রান চেপেছেন, বিশেষ করে কুণাল পান্ডিয়া।
পান্ডিয়া তার ফাইনাল স্পেল কে না মনে রেখেছে, কিন্তু এই মরশুমে কি টার্গেট থাকবে, কি মোটিভেশন নিয়ে ক্রুনাল খেলবে এবং তারও কি ভাবনা সেটা অবশ্যই দেখার। এবং সুয়েশ তার যেদিন দিন থাকে না সেদিন কিন্তু খুব রকম রান তিনি ল্যাক করেন এবং তার ডোমেস্টিক পারফরমেন্স এই মরশুমে সেরকম খুব একটা ভালো নয়। তো সেই কারণে স্পিন ডিপার্টমেন্ট কিন্তু কিছুটা হলেও একটু দুর্বল এই মুহূর্তে বলা যেতেই পারে। এবং শেষমেশ আরসিবির প্রবাবেল 11টা কী হতে পারে সেটা নিয়ে যদি আমি কথা বলি, সেখানে কিন্তু ফিল সল্ট ওপেন করতে পারেন, তার সাথে নামবেন বিরাট কোহলি। অবশ্যই যদি ফিল সল্টকে না খেলায় সেখানে কিন্তু জেকব বেথেলের অপশন আছে, যিনি কিন্তু ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ভারতের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন। তো সেই কারণে যদি ফিল সল্টকে প্রথমে কিছু ম্যাচ না খেলানো হয়, তার জায়গায় কিন্তু জেকব বেথেলকে খেলে দেখে নিতেই পারে তাহলে। এবং তার সাথে অবশ্যই বিরাট কোহলি অ্যাজ আরেকটা সেকেন্ড ওপেনার হিসেবে নামবেন। এবং 3 নম্বরে আসবেন অবশ্যই দেবদত্ত পাডিক্কালকে নিয়ে রেখেছেন, দেবদত্ত পাডিক্কাল খেলবেন। এবং যদি দেবদত্ত পাডিক্কাল না খেলে সে তার জায়গায় কিন্তু কেকেআর থেকে আসা ভেঙ্কটেশ আইয়ারকেও খেলিয়ে দেখে নিতে পারে 3 নম্বর পজিশনে। এবং 4 নম্বর পজিশনে ক্যাপ্টেন রজত পাটিদার তিনি যেমন খেলবেন। 5 নম্বর পজিশনে খেলবেন জিতেশ শর্মা। এবং 6 নম্বর পজিশনের জন্য কিন্তু একটা কম্পিটিশান দেখা যেতে পারে, সেখানে কিন্তু টিম ডেভিড জেকব বেথেল যদি ওপেন না করে তাহলে কিন্তু আমরা 6 নম্বরেও জেকব বেথেলকে ইউজ করতে পারবো। এবং আরেকজন প্লেয়ার সেটা হচ্ছে জর্ডান কক্সকেও কিন্তু 6 নম্বরে ব্যবহার করতে পারে আরসিবি। 7 নম্বরে খেলবে রোমারিও শেফার্ড এবং 8 নম্বরে আসবে ক্রুনাল পান্ডিয়া। তো একটা ব্যাটিং ডেপথ 8 নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকবে। এবং 9 নম্বরে আসবে ভুবনেশ্বর কুমার। 10 নম্বরে দয়াল অথবা মাংনেশ যদি খেলে তাহলে 9 নম্বর পর্যন্ত আরসিবির ব্যাটিং কোর থাকবে। এবং 8 নম্বর পজিশনে ক্রুনালকে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি যে অক্ষর পটেল 8 নম্বরে ব্যাট করতে এসছেন। তো 8 নম্বর পর্যন্ত একটা ব্যাটিং ডেপথ প্রয়োজনই হয় এবং সেই কারণেই কিন্তু ক্রুনাল পর্যন্ত একদম ব্যাটিং ডেপথ রেখেছে আরসিবি। এবং 11 নম্বর পজিশনে কিন্তু হেজেলউড নামবেন। এবং হেজেলউড যতদিন না অ্যাভেলেবেল হচ্ছে তার জায়গায় সম্ভাবনা রয়েছে তুষারা পেরেরারই আসার, কারণ ডাফি কিন্তু পাওয়ার প্লেতে অনেকটা রান তিনি দিয়ে দেন, সেই কারণে তুষারাকে হয়তো ব্যবহার করবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সুয়েশ শর্মা আসতেই পারেন। এবং এই ছিল মোটামুটি আরসিবির সম্ভাব্য একাদশ, এই ছিল আরসিবির পুরো একটা স্কোয়াড অ্যানালিসিস এবং কোন কোন জায়গায় আরসিবি কাজ করতে পারে, কোন কোন জায়গায় আরসিবির দুর্বলতা আছে আর কোন কোন জিনিসগুলো আরসিবি ধরে রাখতে পারলে ফের চ্যাম্পিয়ন হবে সেই ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। কোন জায়গায় পরিবর্তন হবে আরসিবির, আপনাদের প্রবাবেল এক্সআই কীরকম হতে পারে সেই সব জিনিস কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।